বাংলাদেশ, সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাই রে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। মোদের পিতৃপিতামহের চরণধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। বিবেকানন্দের ছেলেবেলা, শশীভূষণ দাশগুপ্ত। ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয়, মানুষকেও না, ভূত পেতনির ব্রহ্মদৈত্যীকেও না। পাড়াতেই বাস রামরতন বসুর। তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাঁপা ফুলের গাছ, তার গোড়ার দিকে ছিল বেশ বড় দু একটা ডাল। পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গায় হয়ে উঠল এই চাঁপাতলা। এখানেও গেছো সর্দার নরেন। তারা সব চাঁপা ফুল তুলতেই আসে না, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে। বুড়ো রামরতন বাবুর এ হয়েছে এক অশান্তি। ছেলেগুলো সময়ে অসময়ে এসে হইচই করে যেমন যন্ত্রণা করে, তার চেয়েও বেশি হলো তার দুশ্চিন্তা কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে। তিনি বকুনি দিয়ে দেখেছেন স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না। একদিন রামরতন বাবুর মাথায় এক বুদ্ধি এলো। শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন, তোরা গল্প শুনবি? গল্প আবার কোন ছেলে শুনতে ভালো না বাসে? সবাই বলল, শুনবো শুনবো। চাঁপাতলাতেই বসলেন রামরতন বাবু, ছেলেদের নিয়ে জমিয়ে গল্প করতে লাগলেন। বললেন, ওই চাঁপা গাছটারই গল্প। অনেক দিনের পুরনো এই চাঁপা গাছ। তারাও তাদের ছোটবেলায় আসতেন এই চাঁপা গাছের ফুল পাড়তে, কিন্তু একদিন সেখানে দেখলেন এক কাণ্ড। তারপর থেকে আর আসতেন না। ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠল, কি দেখলেন? না, সেসব শুনলে তোরা ভয় পাবি। ছেলেরা বলে, বলুন না একবার। রামরতন বাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন, দেখলাম এই গাছটার ডালে এক ব্রহ্মদত্তী। নরেন বলল, এরকম চেহারা? সে ভয়ানক চেহারা, নিশুতি রাতে একখানা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। গল্প শুনে কেউ আর মুখে কোনো শব্দ না করে যে যার বাড়ি চলে যায়। 2-4 দিন চাঁপাতলায় ছেলেদের আর পাওয়া গেল না। বুড়ো রামরতন বাবু মনে মনে ভাবলেন, যাক, ওষুধে কাজ করেছে। একদিন বিকেলবেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নরেনকে পেল গিয়ে সেই চাঁপা গাছে। নরেন একা একা বসে আছে সেই চাঁপা গাছটা নুইয়ে পড়া ডালটায়। দূর থেকেই ছেলেরা জিজ্ঞাসা করলো, কিরে নরেন, নরেন নাকি? উত্তর এলো, হ্যাঁ হ্যাঁ। কি করছিস ওখানে? দোল খাচ্ছি। ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল। নরেন একটা লাফ দিয়ে নিচে এসে বলল, গাধাগুলো, ব্রহ্মদত্তীর নাম শুনে একদম ভড়কে গেছে। আমি তো এই 3 দিন এলাম এখানে একা একা। ব্রহ্মদত্তী আমার কি করেছে রে? যত আজগুবি গাল গল্পে বিশ্বাস করিস আর ভয়ে কুঁতকুত করিস। ফু, নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি না, এই বলে রাখলুম। বন আমাদের বন্ধু। গ্রামটা খুব বড় নয়, গ্রামের প্রান্তে ঘন বন। প্রধানত আদিবাসীরা এ গ্রামের বাসিন্দা। যাদের ক্ষেত আছে তারা চাষবাস করে, যাদের নেই তারা ওই বনকে আঁকড়েই থাকে। কাঠ কুড়িয়ে হাটে বেচে আসে, বনের ফলমূল খেয়েই বাঁচে। ভাত খুব কমই জোটে। বনের মধ্যেই তাদের ডালপালা আর পাতার ঘর, আর এই জিনিসগুলো বনই তাদের দেয় 2 হাত ভরে। গাছ তাদের কাছে প্রাণের চেয়েও প্রিয়। কষ্টে সৃষ্টে একরকম করে তাদের চলে যেত। তাদের নাচ গান কখনো বন্ধ হতো না। দিন বদলে গেল। বনটা কারা যেন কিনে নিল। সেখানে নাকি যন্ত্রপাতি বসবে, দালান কোঠা উঠবে। গাছ কেটে ফেলেই তারা এসব করবে। বনে যারা থাকে গাছই তাদের সব, সেই গাছ কাটবে ওরা? বললেই হলো, কাটতে দিচ্ছে কে? এই হলো তাদের কথা। কিন্তু টাকা পয়সাওয়ালা মানুষেরা যা মনে করে তা তো করেই ফেলে।
তাই মন মরা হয়ে থাকে ওরা সবাই। একদিন জিপ গাড়ি এলো অনেকগুলো, অনেক মানুষ, খানাপিনা হলো, হই হট্টগোল হলো, কথাবার্তায় ওরা বুঝলো রাত না পোহাতেই বন কাটা শুরু হয়ে যাবে। কারো চোখে ঘুম নেই। রাত অনেক হলো, কত রাত কে জানে। জোরালো টর্চের আলো যেন বিদ্যুৎ মাখিয়ে দিল বনটায়। হুকুম হলো, কুড়ুল চালাও। জমদূতের মতো কুড়ুলওয়ালারা ঢুকে পড়লো বনে। কিন্তু এ কি, গাছগুলো জড়িয়ে ধরে আছে মেয়ে বউরা, প্রাণ দেবে তারা, কিন্তু গাছ কাটতে দেবে না। ধমক ধমক টানা হ্যাচড়া শুরু হলো, মেয়েরা অনড়। অনেকক্ষণ জটলা চলল, তারপর জিপ চলে যাবার শব্দ হলো। ভোরের আলো যখন, তখন সবে ফুটেছে। শুরু হলো ভোরাই, অর্থাৎ ভোরের গান, যার মানে অনেকটা এইরকম: গাছ আমাদের মিতা ও ভাই, গাছই মাতা পিতা, গাছ আমাদের বাঁচায় জীবন, দু হাতে দেয় বুক ভরা ধন, আমরা ভুলব কি তা, গাছ আমাদের মিতা ও ভাই, গাছই মাতা পিতা। আকাশটা বড় হয়ে উঠেছে, মনে হচ্ছে ওদের খুশি ছড়িয়ে পড়েছে আকাশের নীলে। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? ভোম্বল সর্দার, খগেন্দ্রনাথ মিত্র। দূরে পেছনে স্টেশন, সামনে ওই যে গাঁ। গাঁখানা বেশ বড়। ভোম্বল গাঁয়ে ঢুকতেই দেখলে বাঁ দিকে কুমোর বাড়ি। দুর্গাপুজোর আর দেরি নেই, কুমোরের পো একখানা দুর্গা ঠাকুর করছে, প্রায় শেষ করে এনেছে। ভোম্বলের খিদে পেয়েছে খুব। সে নাশপাতিটা কাপড়ের খুঁট থেকে খুলে খেতে লাগলো। খেতে খেতে দেখলে কুমোর বাড়ির পিছন দিকে বেড়ার ধারে একটা বাতাবি লেবুর গাছ। গাছটা লেবুতে ভরা, লেবুগুলো পেকে সোনার তালের মতো দেখাচ্ছে। সে এদিক সেদিক তাকিয়ে দেখলে কেউ নেই। কুমোরের বউ বাড়ির ভেতর, কুমোর ওই দিকে। সে কাপড়খানা গুছিয়ে পরে বেড়া ডিঙিয়ে কাঠ বেড়ালির মতো গাছে উঠে গেল। তাতে গাছটা ঘন ঘন দুলতে ও ডালপালার সরসর শব্দ হতে লাগলো। ভোম্বল পট করে একটা লেবু ছিঁড়তেই বাড়ির ভেতর থেকে কুমোরের বউ হাঁক দিলে, গাছে কে রে? ভোম্বল সাড়া দিল না। লেবুটা এক হাতের বগলে চেপে ধরে সে সরসর করে গাছ থেকে নামতে লাগলো। কুমোরের বউ রান্না চড়িয়েছিল। সে ভোম্বলকে গাছ থেকে নামতে দেখে গরম খুন্তি হাতে ছুটে এসে চিৎকার করতে লাগলো, চোর চোর, লেবু চুরি করে পালাচ্ছে। তার চিৎকার শুনে কুমোর কোঁতকা হাতে ছুটে এসে একেবারে গাছের গোড়ায় দাঁড়ালো। ভোম্বল তখনও গাছে, আর হাতখানেক নামতে পারলে উঁচু বেড়ার মাথায় পা রাখতে পারবে। কুমোরের বউও ছুটে এসেছে। দুজনেই কোঁতকা আর খুন্তি নিয়ে উঁচিয়ে বলল, আয়, নেমে আয়, শিগগিরই নাম। ভোম্বল দেখলে নামলে আর রক্ষে নেই। না নামলে ওরা লোকজন জড়ো করে তাকে গাছ থেকে টেনে নামাবে, তখন পালাবার পথ বন্ধ হয়ে যাবে। সে বললে, নামছি বাপু, খিদের সময় একটা লেবু নিয়েছি। কুমোর বললে, খিদে পেয়েছে, বাড়ি গিয়ে ভাত খা, আমার লেবু গাছে উঠেছিস কেন? কাদের ছেলে তুই? ভোম্বল বললে, চাকি মশায়ের। কোথাকার চাকি? তোকে তো কোনো দিন দেখিনি। কুমোরের বউ বললে, ওসব মিছে কথা, ছোড়া চোর। এবার ভোম্বলের খুব রাগ ও অপমান বোধ হলো। ভাবলে লেবুটা ছুঁড়ে ফেলে লাফ দিয়ে বেড়ার বাইরে পড়ে চলে যায়। কুমোর বললে, কই নামলি না, উঠবো গাছে? ভোম্বল বললে, উঠেই এসো না তবে রে, বলে কুমোর গাছে উঠতে লাগলো। বাতাবি গাছটার দক্ষিণ দিকে কুমোরের রান্নাঘর। গাছের কয়েকটা ডাল একেবারে চালের সঙ্গে আছে। কুমোরকে গাছে উঠতে দেখে ভোম্বল আবার ওপরে উঠতে লাগলো। দুজনেই গাছে চড়তে ওস্তাদ। তবে ভোম্বলের এক সুবিধা, সে ছোট, শরীর হালকা, কুমোরের চেয়ে একটু তাড়াতাড়ি উঠছে। কুমোরের বউ নিচ থেকে খুন্তি ঘুরিয়ে বলছে, ধর ধর, ও ঠ্যাং চেপে ধর। গোলমাল শুনে পাড়ার কয়েকটা ছেলে সেখানে ছুটে এলো।
তারা ওপর দিকে তাকিয়ে দেখে লেবু গাছে কুমোরের পো আর একটা অচেনা ছেলে। গাছটা খুব দুলছে। তারা চিৎকার করে উঠল। ভোম্বল দেখলে সর্বনাশ, আর বোধহয় পালানো যাবে না। কুমোর তাকে ধরে ধরে, তবুও পালাবার চেষ্টা করা যাক। সে দেখলে সামনেই রান্নাঘরের চাল। সে তরতর করে সেদিকে এগিয়ে গিয়ে চালের ওপর পড়ে সেখান থেকে এক লাফ দিয়ে নিচে পড়েই দিল ছুট। বগলে বাতাবি লেবুটা তেমনি আছে। কুমোরও ধর ধর বলে চালের ওপর নেমে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে কয়েক হাত ছুটেই একটা হোঁচট খেয়ে উপুর হয়ে পড়ে গেল। ছেলেরা হাততালি দিয়ে চিৎকার করে উঠল। তারা বড় খুশি, লোকটা তাদেরও লেবু খেতে দেয় না। সামনে বাঁশ ঝাড়, তারপর ডোবা, ডোবার পর ওই যে সড়ক দেখা যায়। ভোম্বল বাঁশতলা দিয়ে সেই দিকে দৌড়তে লাগলো। পাহাড়ের নিচে হাট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটা গ্রামে পাহাড়ের নিচে হাট বসেছে। বললাম, এটা কি গ্রাম? মিস্টার সিং বললেন, ম্যাপ দেখে বলে দিচ্ছি। মোটর থামানো হলো। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এই বন পাহাড়ের মধ্যে ক্ষুদ্র হাটটি কেমন, কি জিনিস এখানে কেনাবেচা হচ্ছে দেখতে হবে বই কি। আমরা সবাই হাটের মধ্যে বেড়াচ্ছি। একটা মহুয়া গাছের তলায় দাঁড়িয়ে কয়েকটি হো তরুণী আমাদের দিকে চেয়ে হাসছে দেখে আমরা এগিয়ে গেলুম তাদের কাছে। আমার স্ত্রী বললেন, ওই তো কালকের সেই মেয়েটি, সেই বুধনি কই। মিস্টার সিং হো ভাষায় ওদের কি বললেন। ওরাও কি উত্তর দিল হেসে হেসে। আমি বললাম, কি বলছে ওরা? বলছে, বাবুরা হাট দেখতে এলি? মেয়েগুলি কোত্থেকে এসেছে? ওরা বুধনি কুইয়ের বন্ধু বান্ধব, হাট দেখতে এসেছে। জিনিসপত্র কিনুন না কিনুন, ভালো সাজগোজ করে এদেশে সবাই হাটে আসবেই। হাট ওদের উৎসবের জায়গা। এখানেই 7 দিন পরে পরে 5 গায়ের লোকজনের সঙ্গে দেখাশোনা হয়, গল্প গুজব হয়। হাটের দিন ওদের কাছে একটা আমোদের দিন। আমরা সকলে হাটের মধ্যে ঢুকে পড়ি। অনেক নরনারী জড়ো হয়েছে। মেয়েদের চুলে প্রচুর করঞ্জার তেল, খোঁপা ঢিলে ও বাঁকা, তাতে বন্য ফুল গোঁজা। পুরুষদের প্রায় সকলেরই হাতে তীরধনুক। তীরধনুক না নিয়ে কোনো হো যুবক বা বৃদ্ধ পথ চলে না। বিক্রি হচ্ছে যা গোটা সিংভূমের হাটে সাধারণত বিক্রি হয়ে থাকে। বিচিওয়ালা বেগুন, টমেটো, পেঁয়াজ, শুটকি মাছ, জোঁদা অর্থাৎ নালসে পিঁপড়ের ডিম, সুন্দর সরু সীতাশাল চাল, মাটির হাঁড়িকুড়ি, মহুয়ার তেল, করঞ্জার তেল এবং তাঁতে তৈরি মোটা কাপড় ও গামছা। এদেশে মোটা চাল তত বেশি দেখা যায় না যত দেখা যায় সরু সাদা ধবধবে সীতাশাল চাল। পাহাড়ি পাথুরে জমি নাকি সরু ধানের পক্ষে অনুকূল। বুধনি কইকে জিজ্ঞাসা করা হলো, কি কিনবি রে হাটে? সে হাসতে হাসতে বললে, কিছুই না। তবে কেন এসেছিস? মুরগির লড়াই দেখতে। হ্যাঁ, এই একটা আকর্ষণের বস্তু বটে এদের জীবনে। 10 ক্রোশ হেঁটে এরা আসতে পারে মুরগি লড়াই দেখতে। কোথায় মুরগি লড়াই হচ্ছে রে? হয়নি, ওই গাছের তলায় হবে। হাট ভেঙে গেলে হবে, নয়তো মুরগির লড়াই আরম্ভ হলে হাটে কে থাকবে? কথাটা সত্যি বলেছে বুদ্ধি। কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার এসব জীবনের অতি তুচ্ছ জিনিস। এর কি দাম আছে জীবনে? আসল জিনিস হলো মুরগির লড়াই। গাছের তলায় মাদল বাজছে। গোলা আকারে উৎসুক নরনারী ঠ্যাঙে ছুরি বাঁধা দুটো লড়াইয়ের মোরগের ঝটাপটি দেখছে। টুপটাপ মহুয়ার ফুল ঝরে পড়ছে ওদের মাথার আশেপাশে। সামনে দূরে নীল শৈলমালা। জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত। এদের সৌন্দর্য প্রিয়তা ও আমোদ প্রিয়তা লক্ষ্য করবার বিষয় বটে। আদর্শ ছেলে, কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হতেই হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সব শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। জল ছুটছে, সুভাষ মুখোপাধ্যায়। এক মফস্বলের ছেলে শহরে এলো, ভর্তি হলো সাহেব স্কুলে। যে হস্টেলে সে থাকে সবাই বড় বড়, কলেজে পড়ে। স্কুলে পড়া ছোট ছেলে বলতে সে একা,
কাজেই কার সঙ্গেই বা তার ভাব হবে। স্কুলে তো আরও মুশকিল, সবাই সাহেব সুবোধের মতো ছেলে। তাছাড়া কোথাকার কোন পাড়া গেঁয়ে ছেলে, না পারে ইংরেজি লিখতে, না পারে বলতে, অমন ছেলেকে তারা পাত্তাই বা দেবে কেন? কাজেই দলে পড়ে একাধটু খেললেও কারো সঙ্গেই তার ভাব হয় না। বিকেলে যে সময়টুকু হাতে পায় একা একাই কাটে। আর সত্যি বলতে কি, এই মাজা ঘষা শহরটা তার ভালোও লাগে না, দম আটকে আসে। ছোট থেকে সবুজ মাঠ, নীল আকাশ দেখে অভ্যেস, এমন রসকসহীন শহরে এসে প্রাণ হাঁপিয়ে ওঠে। শেষটায় ছেলেটা একটা মতলব আঁটে। মতলবটা আর কিছুই নয়, কি করে এই শহর থেকেই শহরটাকে ফাঁকি দেওয়া যায়। দরকার কিছু পয়সার। মাসে মাসে বাবা যা টাকা পাঠান তা থেকে সে কিছু কিছু করে বাঁচায়, তারপর সেই জমানো পয়সা দিয়ে পশু পাখি কেনে, নিজের হাতে খাঁচা বানায়। শুধু কি তাই, যে হস্টেলে সে থাকে তার একপাশে জমি কুপিয়ে নিজের হাতে সে তৈরি করে সুন্দর একটা বাগান। তাতে জল দেবার জন্য জলের পাইপ বেঁকিয়ে নালা কেটে মাটিতে জলের ঢেউ খেলিয়ে দেয়। আর সেই নালার এক জায়গায় এপার ওপার জুড়ে তৈরি হয় ছোট একটা সাঁকো। জলের ঢেউ আর সাঁকো, বেশ মজা তো। আরও মজা হয় ছেলেটা যখন তার কাছে এসে বসে। সেই জলের ঢেউ আর সেই সাঁকো হঠাৎ তার কল্পনাকে ছুটিয়ে নিয়ে যায় দূরে, অনেক দূরে। শহরের ইট কাঠ ছাড়িয়ে তার চোখের সামনে হঠাৎ হু হু করে ভেসে ওঠে তাদের ফরিদপুরের বাড়িটা। অনেক সব ছেলেবেলাকার কথা। যেদিকে ইচ্ছে তাকাও, সামনেটা খালি। সকাল হলেই রোদ এসে হুমড়ি খেয়ে পড়ে উঠোনে, সারাটা দিন রোদ্দুর খেলা করে। সকাল সন্ধে ফুল ফোটে বাগানে। সামনে চওড়া রাস্তা, সারাক্ষণ লোক যায়, লোক আসে। রাস্তা পেরোলেই সবুজ অফুরন্ত মাঠ, মাঠ পেরোলেই পদ্মার শাখা নদী। যে নদী এমনিতে বড় নয়, কিন্তু বর্ষার জল পড়লে তার আলাদা চেহারা। ফুলে ফুলে উঠে, মুখে ফেনা তুলে তখন সে গর্জায়। জলের ঢেউ দেখতে অত দূরেই বা যেতে হবে কেন? রাস্তার ঠিক ধারেই আছে ছোট্ট একটা নালা। রাস্তা থেকে বাড়িতে আসতে যেতে যে সাঁকোটা পড়ে তার উপর উঠে দাঁড়াও, নিচের দিকে তাকিয়ে দেখো এক আশ্চর্য ব্যাপার। ছুটছে জল, ছুটছে জল। আবার ছোটে কেমন করে? জলের কি পা আছে? অথচ চেয়ে দেখো ছুটছে জল, সত্যিই পড়িমড়ি করে ছুটছে, অনড় অচল। কিন্তু কিসের তাড়ায় ছোটে? এই গতি, এই চলৎ শক্তি, এই ঢেউ ছোটা, ব্যাপারটা কি? যত দিন যায় ছেলেবেলার সেই রহস্য আরও গভীর হয়। শহর প্রবাসী মফস্বলের ছেলেটার খেলা ঘরে গ্রাম এসে ধরা দেয়। উঠোনের এক কোণে বসে এক মনে সে প্রকৃতিকে নকল করে। একদিন ছেলেটা বড় হলো, অনেক বড়। আর খেলাঘরটা বদলে গিয়ে হলো বিরাট এক সাধনার জায়গা। পশু থাকলো, পাখি থাকলো, গাছ থাকলো, ফুল থাকলো, কিন্তু তার পাশাপাশি এসে বসলো অনেক সূক্ষ্ম কলকবজা। প্রকৃতিকে নকল করতে গিয়ে প্রকৃতি তার মুঠোয় এসে গেল। যেটা ছিল জাদু, তার রূপ বদলে হলো বিজ্ঞান। মফস্বল থেকে শহরে আসা ছোট্ট ছেলেটার সেদিনকার সেই ছোট্ট খেলাঘর তুমি দেখবে, কিন্তু কেমন করে সম্ভব? সে কি আজকের কথা? আজ থেকে প্রায় 100 বছর আগে তৈরি হয়েছিল সেই খেলাঘর। কবে তা ধুলোর সঙ্গে ধুলো হয়ে মিলিয়ে গেছে। কিন্তু এই কলকাতা শহরেই আজও এমন একটা জায়গা আছে যেখানে গেলে অন্য হাতে গড়া অবিকল সেই খেলাঘরেরই একটা নকল দেখতে পাবে। শিয়ালদার মোড় থেকে সার্কুলার রোড ধরে বরাবর তোমাকে উত্তরমুখ হাঁটতে হবে। যেতে যেতে বাঁ দিকে পড়বে বিজ্ঞান কলেজ, আর তার গায়েই একটা বাড়ি। বাড়িটার ভেতরে ছোট্ট একটা বাগান, আর সেই বাগানের মধ্যিখানে শান বাঁধানো ফোয়ারা। তার কাছে একটা সাঁকো, সাঁকো নিচে তাকালেই দেখবে এক অবাক কাণ্ড। ছুটছে জল, ছুটছে। অমনি তোমার মনে পড়ে যাবে মফস্বলের সেই ছোট্ট ছেলেটার কথা। গেট দিয়ে বেরিয়ে এসে পেছনে একবার তাকিও, দেখবে গেটের ঠিক ওপরে বড় বড় করে লেখা বসু বিজ্ঞান মন্দির। কোন বসু? আচার্য জগদীশচন্দ্র বসু। মফস্বলের সেই ছোট্ট ছেলেটা তো তাঁরই ছেলেবেলা। দেশে দেশে একদিন তার নাম ছড়িয়ে পড়ল। সবাই এক বাক্যে বলল, এত বড় প্রতিভা পৃথিবীতে কমই জন্মেছে। শুনে মাটির দিকে তাকিয়ে তিনি বললেন, আমার সমস্ত জ্ঞান মানুষের কাছ থেকে আর এই মাটির পৃথিবীর কাছ থেকেই পাওয়া। আর বললেন, কি বললেন জানো? বললেন, যদি আমাকে শতবার জন্মাতে হয়, প্রত্যেকবারই আমি আমার এই দেশের কোলেই জন্ম নিতাম। এই দেশ, তুমি, আমি যে দেশে জন্মেছি।
চায়ের কথা, পরিতোষ দত্ত। চা গাছের কচি পাতায় তৈরি চা রোজ সকালে বিকেলে পান করা হয়। চা পানে আনন্দ হয়। চা শব্দটা চীনা ভাষার শব্দ। চীন দেশেই চা প্রথম পানীয় হিসেবে ব্যবহৃত হয়। সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা এর প্রচলন করেন। সেখান থেকে চা জাপান দেশে যায়। ভারতের উত্তর পূর্ব এলাকাতেও চা গাছ পাওয়া যেত। সেখানকার আদিম অধিবাসীরা বনের চা পাতা রোদে শুকিয়ে নিয়ে চা বানাতো। এদেশে চায়ের চাষ শুরু হয় ইংরেজরা আসাম দখলের পর। আসামের এক আদিম জাতির নাম সিংফো। এই দলের নেতা ছিলেন বোম বিসা গাম। তাঁর কাছ থেকেই ইংরেজরা চা গাছ ও তার বীজের সন্ধান পায়। তারপর ইংরেজরা নতুন পদ্ধতিতে চা চাষের ব্যবস্থা শুরু করে। শুরু হয় বন কেটে চা বাগান বসানো। চা বাগান বসাতে বিস্তর যত্ন করতে হয়। সমতলের উঁচু জমি বা পাহাড়ের ঢালু জায়গায় চা বাগানের পক্ষে উপযুক্ত। এই জমি সাফ করে সেখানে চা গাছের চারা সার বেঁধে লাগাতে হয়। তারপর গাছ বেড়ে উঠলে তা ছোট ছোট করে ছেঁটে দিতে হয়। তাতে পাতার ফলন ভালো হয়। এছাড়া জমিতে সার দিতে হয়। পোকামারা ওষুধও দিতে হয় গাছ বাঁচাবার জন্য। চা গাছ আবার প্রচুর জল চায়, কিন্তু জল জমা জমি তার পছন্দ নয়। সেজন্য চা চাষের জমিতে অনেক নিকাশি নালা রাখতে হয়। আবার পাতা যাতে ভালোভাবে গজায় সেজন্য সূর্যের আলোও দরকার, কিন্তু তা যেন খুব কড়া না হয়। সেজন্য চা বাগানে সারি সারি চা গাছের মধ্যে থাকে বড় বড় ছায়া গাছ। চা বাগানের চা চাষের জমি ছাড়াও আছে কারখানা। স্থানীয় লোকেরা তাকে বলে গুদাম। গুদামে থাকে নানা রকম মেশিন বা যন্ত্রপাতি। বাগান থেকে চা পাতা তুলে গুদাম ঘরে আনা হয়। কাঁচা চা পাতায় যে জলীয় রস থাকে তা শুকোবার জন্য পাতাগুলো গুদাম ঘরে বিছিয়ে দেওয়া হয়। রস শুকিয়ে এলে পাতাগুলো মেশিনে মলাই করা হয়। মলাই করা পাতা আবার বিছিয়ে দেওয়া হয়। এবার বাতাসের অক্সিজেনের ছোঁয়া লেগে পাতার রং সোনালি হয়ে আসে। এরপর ড্রায়ার বা শুকনো করার মেশিনে কাঠ, কয়লা, তেল বা গ্যাসের তাপে পাতাগুলো একেবারে শুকিয়ে ফেলা হয়। সোনালি রং একেবারে হয় কালো। কালো রঙের নানা অংশ এবার সর্টার বা বাছাই মেশিনের সাহায্যে আলাদা করা হয়। এই আলাদা করা এক একটা অংশ এবার এক একটা নামে প্যাক করে চালান দেওয়া হয়। আমাদের দেশে চা হয় দক্ষিণ ভারতে, উত্তর ভারতের হিমাচল প্রদেশে, আসামে এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলায়। দার্জিলিংয়ের সুগন্ধি চা সারা পৃথিবীতে খুব নাম করেছে। চা বাগানে প্রতিদিন প্রচুর শ্রমিক কাজ করেন। শ্রমিক হিসেবে পুরুষদের সঙ্গে মেয়েরাও কাজ করেন। চা বাগানে গেলেই দেখা যাবে মা শ্রমিক কোলের শিশুকে কাপড় দিয়ে বুকে বেঁধে নিয়েছেন। তার পিঠে রয়েছে কাপড়ের পুঁটলি বা বেতের ঝুড়ি। পাতা তুলে তাতে বোঝাই করছেন। এরা খুব সরল, সাদাসিধে আর পরিশ্রমী। ছুটির দিনে বা পরবের সময় এরা মাদল বাজিয়ে নাচ গান করেন। শ্রমিকরাই চা বাগানের সম্পদ। রোদে বর্ষায় তারা অকাতরে কাজ করেন। জঞ্জাল সাফ করেন, পাতা তোলেন, মেশিন চালান। তাদের প্রতিদিনের কঠিন শ্রমেই চা আসে আমাদের ঘরে ঘরে। চা শ্রমিকরা তাই আমাদের পরম বন্ধু। সুযোগ পেলে চা বাগানে গিয়ে এদের সঙ্গে আলাপ করে এসো। দেখবো এবার জগৎটাকে, কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি। কেমন করে অনেক মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উথলে উঠে জোয়ার বানে। কেমন করে মাথলে পাথর লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাউই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিতে কোন মঙ্গল হতে আসছে উড়ে, রইব নাকো বদ্ধ খাঁচায় দেখবো এসব ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফেড়ে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুঁড়ে। বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। ছৌ নাচ।
বন্ধুত্ব হঠাৎ হঠাৎ হয়। মহিম আর করিমের তাই হলো। মহিম ময়ূরভঞ্জের বারিকদার ছেলে, আর করিম পশ্চিম মেদিনীপুর জেলার চিল্কিগড়ের ছেলে। মহিমের মামা আর করিমের চাচা থাকেন পুরুলিয়ায়। মহিম মাঝে মাঝে বেড়াতে আসে মামার বাড়ি, করিমও তেমনি আসে চাচার কাছে। অযোধ্যা পাহাড়ে ওরা বেড়াতে এসেছিল এবং সেইখানেই ওদের মধ্যে ভাব হলো পাথরের জিনিস কেনবার সময়। ওদিকে ওদের মামা আর চাচারও খুব বন্ধুত্ব। একদিন ছৌ নাচের একটা আয়োজন হলো পুরুলিয়ার একটি সরকারি অফিসের মাঠে। বড় দুই বন্ধুর সঙ্গে ছোট দুই বন্ধু এসেছে ছৌ নাচ দেখতে। ছৌ নাচ অবশ্য দুজনেই আগে দেখেছে, মহিম ময়ূরভঞ্জে আর করিম চিল্কিগড়ে। নাচ এক্ষুনি শুরু হবে। মহিম: আমাদের ওখানে মুখোশ পরে নাচে না, রং মাখে মুখে। আর তোমাদের চিল্কিগড়ে? করিম: ওখানে মুখোশ পরেও নাচে, আবার রং মেখেও নাচে। ওই যে মহিষাসুর আসছে। বাবা, কি ভয়ঙ্কর লাগছে মহিষাসুরকে! কি প্রচণ্ড লাভ, নাকাড়ায় প্রচণ্ড আঘাত, সমস্ত গাছপালা বাড়িঘর কেঁপে উঠছে। কি পেল্লায় গোঁপ দিচ্ছে মহিষাসুর! মামার কাছে শুনেছি এ হচ্ছে বাঘের ছাল। কার্তিকের সঙ্গে মহিষাসুরের যুদ্ধ শুরু হয়েছে। এই বাজনাও ক্রমশ জোরালো হয়ে উঠেছে। ওই যে গণেশ আসছেন। সত্যি ভাই, গণেশও তো গম্ভীর নয়, কিন্তু কার্তিক গণেশ দুজনেই কুপকার। এবারে আসছেন স্বয়ং দুর্গা। বাজনার বোলও গিয়েছে বদলে, গেড় গেড় ঝয়ে ঝনঝন নাকঝন নাকঝন। এবারে আর জারিজুরি খাটল না। আহা, অসুরের কি দশা! ওদের ফিরতে হলো নাচ শেষ হওয়ার আগে। আমার তো মনে হলো এমন বীরত্বের ভাব ছুঁয়ে আগে দেখিনি। মামা বললেন, বাংলা, ওড়িশা আর ঝাড়খণ্ডের এই নাচ সারা দেশের সম্পদ। এখন দেশ বিদেশের নানা জায়গা থেকেই ছৌ নাচ দেখবার ডাক আসে। আমরাও দুজনে ছৌ নাচবো। মুখোশ পরে নাচবো? মুখোশ পাবি কোথায়? বানাবো। আমরা মুখোশ বানানো দেখেছি। মুখোশ বানিয়েই অনেকে সংসার চালান। মাটির ছাঁচ করে আগে, তারপর আগুনে পুড়িয়ে তাকে শক্ত করে, এরপর আসলটার উপরে পড়ে ছাইয়ের প্রলেপ আর খবরের কাগজ আর ময়দার আঠা, চোখ নাক পরে ফোটানো হয় বাটালি দিয়ে। ঠিক আছে, আমরা নিজেদের বানানো মুখোশ পরেই নাচবো। তুই হবি ভীম আর আমি দুর্যোধন। দারুণ মজা হবে। বাঁশের কেল্লা, উত্তর 24 পরগনা জেলার নারকেলবেড়ে গ্রাম। একজন ইংরেজ সেনাপতি, দুটি কামান, 100 গোরা সৈন্য, 300 দেশি সিপাহী নিয়ে এই গ্রামে পৌঁছলেন। সূর্য তখন অস্ত গেছে। পাতলা অন্ধকার গ্রামখানাকে ঢেকে ফেলেছে। সন্ধ্যার নিস্তব্ধতা চারিদিকে। সেই নিস্তব্ধতা ভেঙে দিল 400 সৈন্যের পায়ের শব্দ। গ্রাম ব্যস্ত হয়ে উঠল। যারা বাইরে বেরিয়ে এলো তারা চমকে উঠল। এ যে রীতিমতো যুদ্ধের আয়োজন। যুদ্ধই বটে। তিতুমির নারকেলবেড়ে গ্রামে বাঁশের এক কেল্লা তৈরি করে বসে আছেন। শত্রুরা তাকে আক্রমণ করতে এলেই তিনি বাধা দেবেন। সঙ্গে তার সেনাপতি গোলাম মাসুম। গৃহস্থ চাষির ছেলে তিতুমির। তার প্রকৃত নাম মীর নিসার আলী। জমিদারের জুলুমের বিরুদ্ধে তিনি লড়াই করতেন। জুলুম কি যে সে জুলুম? কৃষ্ণদেব রায় নামের এক জমিদার প্রত্যেক প্রজার দাড়ির ওপর 2.5 টাকা করে কর বসিয়ে দিয়েছিল। নীলকর সাহেবদের অত্যাচারও কম ছিল না, আর ইচ্ছে মতো কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত। অনিচ্ছুক কৃষকদের ওপর নিষ্ঠুর নির্যাতন করত। এসব অত্যাচারীদের বিরুদ্ধে তিতুমির দাঁড়ালেন। হিন্দু মুসলমান কৃষক দলে দলে তিতুর পাশে এসে দাঁড়ালো। তিতুর শক্তি বাড়তে লাগলো। জমিদার ও নীলকরদের সঙ্গে কয়েকটি সংঘর্ষ হলো। তিতুমির নিজেকে শাসনকর্তা বলে ঘোষণা করলেন। ইংরেজরা অন্যায়ভাবে এদেশের রাজা হয়ে বসেছেন, তিতু তাদের স্বীকার করতে রাজি নন। তিনি শাসনকর্তা হিসেবে স্থানীয় জমিদারদের কাছে খাজনা দাবি করলেন। আশেপাশে কয়েকটি গ্রামের হিন্দু মুসলমান কৃষক তাকে স্বাধীন বাদশাহ বলে মেনে নিল। ইংরেজ শাসকরা ভয় পেলেন। তাদের শাসনের মূলে তিতুমির আঘাত হানছে যে, এই অবস্থা ইংরেজরা সহ্য করতে পারল না। তাই তারা তিতুমিরকে শাসন করতে নারকেলবেড়েতে সৈন্য পাঠালো। এখানে তিতু তার অনুচরদের নিয়ে অসংখ্য বাঁশ আর মাটি দিয়ে তৈরি করেছেন বাঁশের দুর্গ। এই দুর্গে কয়েকটি কক্ষ। কোনো কক্ষ খাদ্য, কোথাও অস্ত্র বলতে তরবারি, বর্ষা, সড়কি, লাঠি থেকে আরম্ভ করে কাঁচা বেল, ইট ইত্যাদি। ইংরেজ সৈন্যের গ্রামে প্রবেশের কথা তিতুমিরের মধ্যে জেনে গেলেন। ইংরেজ সেনাপতি সেখানে উপস্থিত হলে তিতু আক্রমণ করলেন। রাতের অন্ধকারে আক্রান্ত হয়ে ইংরেজ সৈন্য পিছু হটতে লাগলো। পরদিন ভোরবেলা ইংরেজ সেনাপতি আবার দুর্গের সামনে উপস্থিত হলেন। তিনি তিতু ও তার লোকজনকে সতর্ক করে বললেন, আত্মসমর্পণ করো, না হলে কেল্লা কামানের মুখে উড়িয়ে দেব।
মুখের মতো জবাব দিলেন তিতুমির, তোমরা অন্যায়ভাবে এদেশের রাজা হয়েছ, তোমাদের মানি না। ক্রুদ্ধ সেনাপতি দুর্গ আক্রমণের হুকুম দিলেন। সৈন্যরা দুর্গ ঘিরে ফেলল। তিতুমিরও প্রস্তুত। ইংরেজ সৈন্য কেল্লার কাছাকাছি আসতেই তিতুর লোকজন ইট, বেল, তীর ছুটতে শুরু করলো। কয়েকজন ইংরেজ সৈন্য প্রাণ হারালো। প্রমাদ গুনলেন ইংরেজ সেনাপতি। তিনি ভেবেছিলেন ইংরেজ সেনাপতির হুঙ্কারে ভীত হয়ে তিতুমির আত্মসমর্পণ করবেন, কিন্তু তিতুমির বীর, সর্বশক্তি দিয়ে যুদ্ধ করতে তিতুমির প্রস্তুত। ইংরেজ সেনাপতি কামারের গোলাবর্ষণের নির্দেশ দিলেন। কামানের গোলার মুখে তিতু এবং তাঁর লোকজন বীর বিক্রমে লড়াই চালালেন, কিন্তু মুহুর্মুহু গোলাবর্ষণে বাঁশের কেল্লা ভূমিষ্যাৎ হলো। কেল্লা চাপা পড়ে অনেকে প্রাণ হারালো। গোলার আঘাতে তিতুমির বীরের মৃত্যুবরণ করলেন। সেই তারিখটা ছিল 14 নভেম্বর 1831 খ্রিস্টাব্দ। তিতুর সেনাপতি গোলাম মাসুম ইংরেজদের হাতে ধরা পড়লেন। ভেঙে পড়া বাঁশের কেল্লার সামনেই মাসুমকে ফাঁসি দেওয়া হলো। ইংরেজের হাতে সেই নৃশংস খুনের দৃশ্য দেখেছিল গ্রামবাসী। তারা কান্নায় ভেঙে পড়ল না, ইংরেজদের প্রতি ঘৃণায় ক্ষোভে তারা ফেটে পড়ল। তাই তো সেদিন গ্রেপ্তার করতে হয়েছিল 800 গ্রামবাসীকে। এদের মধ্যে 150 মানুষকে নানানভাবে শাস্তি দেওয়া হয়েছিল। আমরা ঘাসের ছোট ছোট ফুল, জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। ধরার বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাঁশি, শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। টেলিভিশন। ছক্কা! সৌরভ ছক্কা মেরেছেন। বলটা কিভাবে বাউন্ডারির টপকে দর্শকদের মধ্যে গিয়ে পড়লো তা স্পষ্টভাবে দেখা গেল। এমনকি বল সজোরে এসে ব্যাটে লাগার শব্দটুকুও শোনা গেল। সেই সঙ্গে দেখা গেল দর্শকদের উল্লাস। এসবই ঘরে বসে দেখলাম আমরা টিভিতে। ফিরোজ শাহ কোটলা মাঠটায় এলো আমাদের ঘরের মধ্যে। সবই টেলিভিশনের দৌলতে। আলাদিনের আশ্চর্য প্রদীপ আর কাকে বলে? টেলি মানে দূর বা দূরের, আর ভিশন মানে দেখা, দূরের দৃশ্য দেখা, যাকে এখন আমরা বলছি দূরদর্শন। টেলিভিশন বললে আমাদের চোখের সামনে ফুটে ওঠে সুন্দর সুন্দর নকশার বিশেষ ধরনের বাক্স। তার স্ক্রিন বা পর্দার নিচের দিকে বাপাশ থেকে কতগুলো বোতাম। কোনো বোতাম ঘোরালে বা টিপলে পর্দায় ছবি ফুটে ওঠে। আবার ছবির সঙ্গে সঙ্গে থাকে কথা। শব্দ কম বেশি হলে তা ঠিক করার জন্য, বা ছবি অস্পষ্ট হলে তা স্পষ্ট করার জন্য, বা বিভিন্ন চ্যানেল ধরার জন্য আলাদা আলাদা বোতাম আছে। তবে এখন তো দূরে বসে রিমোট কন্ট্রোলের বোতাম টিপেই টিভি চালু করতে বা ইচ্ছে মতো চ্যানেল ধরতে বা শব্দও কম বেশি করতে পারা যায়। কিন্তু ছবি কথার এই আশ্চর্য জগৎটা আমাদের কাছে আসে কি করে? সাধারণ ক্যামেরায় ছবি তোলে আর টিভি ক্যামেরা ছবিকে সংকেতে পরিণত করে, আর এই সংকেতগুলোকে বেতার তরঙ্গের মারফত পাঠানো হয়, ঠিক যেমন বেতারের শব্দ পাঠানোর ক্ষেত্রে ঘটে। এ যেন খানিকটা জলকে বাষ্প করা, আবার সেই বাষ্পকে জলের চেহারা দেওয়া। টিভি সেট যখন অ্যান্টেনার মাধ্যমে সংকেতগুলো গ্রহণ করে ছবিতে পরিণত করে, তখন সেই ছবি আমরা দেখি টিভি সেটের পর্দায়। আজকাল অ্যান্টেনার পরিবর্তে কেবলের মাধ্যমেও দেশ বিদেশের সংকেত গ্রহণ করা যাচ্ছে। টেলিভিশনে আমরা ছবিগুলোকে চলন্ত দেখলেও আসলে সেগুলো স্থির। স্থির ছবিগুলোকে প্রতি সেকেন্ডে 30টা হিসেবে এত দ্রুত দেখানো হয় যে সেগুলো আমাদের চোখে চলন্ত বলে মনে হয়। টেলিভিশন সেটের একটি খুবই জরুরি অংশ পিকচার টিউব বা ছবি নল। এই নলের মধ্যে থাকে একটি যান্ত্রিক ব্যবস্থা যা নিমেষে ছড়িয়ে দেয় ইলেকট্রন নামে কণারাশি। এই কণারাশি মূল পর্দাটিকে আলোকিত করে ছবি ফুটিয়ে তোলে। টিভি সেটে লাউড স্পিকার যেমন থাকে, তেমনি শব্দ ও ছবিকে ঠিকমতো যুক্ত করারও ব্যবস্থা থাকে। রঙিন ছবির টিভির যান্ত্রিক ব্যবস্থা আরও জটিল, তবে মূল বিষয়টি এই রকম। প্রধানত লাল, নীল, সবুজ এই 3টি রঙই মিলেমিশে রঙিন ছবি ফুটিয়ে তোলে টিভির পর্দায়। ভারতে টেলিভিশন প্রথম শুরু হয় দিল্লিতে 1959 সালে, কলকাতায় 1975 সালের 9 আগস্ট। গ্রেট ব্রিটেনের অন্তর্গত স্কটল্যান্ডের বিজ্ঞানী জন লেগি বেয়ার্ড 1926 সালে টেলিভিশন আবিষ্কার করেন। পরে অন্যান্য বিজ্ঞানীরা এই আশ্চর্য আবিষ্কারটিকে আরও উন্নত মানের করে তোলেন। মিথ্যে কথা, শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেনে ছুটছে যখন,
মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজো মেশর? আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বললে, শোনো, এসব কথা আবার যেন শুনি না কখনো। বলি না তাই সেই সব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব, আকাশ পরে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। মোল্লা নাসিরুদ্দিনের গল্প। লোকটা পাহাড়ি পথে উঠেছে, চলেছে, সে যাচ্ছে কোথায়? মোল্লা নাসিরুদ্দিনের কাছে। লোকে তাকে আহাম্মক বলে, সে নাসিরুদ্দিনের শিষ্য হবে। এই তো বাড়ি খুঁজে পেয়েছে সে। হাঁক দিল লোকটা, মোল্লা সাহেব বাড়ি আছেন? উত্তর এলো, ভেতরে চলে আসুন। মোল্লা সাহেব তাকে সামনের আসনে বসতে বললেন। সামনে একটা ধুনুচি। মোল্লা সাহেব হাতের তেলো দুটি চিবুকের দুপাশে ধরে ফুঁ দিচ্ছেন ধুনুচিতে। কিছুক্ষণ বাদে লোকটা মোল্লা সাহেবকে বলল, আগে আপনার কাছেই কিছু শিক্ষা নেব বলে এসেছি। একটা কথা জিজ্ঞেস করব উস্তাদজি? করো। এই যে আপনি ফুঁ দিচ্ছেন, তার কারণ কি? আমি ফুঁ দিয়ে ধুনুচি গরম করছিলাম। আগন্তুক বলল, মস্ত জিনিস শিক্ষা করলাম। ইতিমধ্যে মোল্লা সাহেবের স্ত্রী দুপাটি গরম দুধ এনে দুজনের সামনে রাখলেন। মোল্লা সাহেব এবার বাটিতে ফুঁ দিতে লাগলেন। অবাক হয়ে লোকটা জিজ্ঞেস করলো, মোল্লা সাহেব ফুঁ দিচ্ছেন কেন? মোল্লা বললেন, দুধ ঠান্ডা করার জন্য। আগন্তুক মনে মনে ভাবলো, কি উল্টো পাল্টা কথা! এই বললেন ফুঁ দিয়ে গরম করছি, আর এই বললেন ঠান্ডা করছি। এমন লোককে আমি ওস্তাদ করতে চেয়েছিলাম। ছি, চলি তবে, বলে লোকটি বিদায় নিল। অতি কিশোরের ছড়া, সুকান্ত ভট্টাচার্য। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুনকালি। কোনো কাজটাই পারি না কো বলতে পারি ছড়া, পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া। তেতো ওষুধ গিলি না কো মিষ্টি এবং টক, খাওয়ার দিকেই যেন আমার চিরকালের শখ। বাবা দাদা সবার কাছেই গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব। পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ঝোঁক। হুলের কেয়ার করি না কো মধুর জন্য ছুটি, যেখানে ভিড় সেইখানেতেই লাগাই ছুটোছুটি। গেছো বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর। কিরে, সন্ধান পেলি? আরে ভাই, তোমার কথা শুনে আজ মাসখানেক ধরে বনে বাদারে ঘুরে ঘুরে হাড় মাটি হলো, টিকিও দেখতে পেলুম না। কার সন্ধান করছিস রে? গেছো বাবার। গেছো বাবা? সে আবার কে রে? জানিস নে, বিশ্বশুদ্ধ লোক তাকে জানে। তা গেছো বাবার ব্যাপারটা কি শুনি? বাবা যে গাছে চড়ে বসবে সেই গাছই হবে কল্পতরু, তলায় দাঁড়িয়ে হাত পাতলেই যা চাইবি তাই পাবি রে। খবর পেলি কার কাছ থেকে? ধোকড় গাঁয়ের ভেকু সর্দারের কাছ থেকে। বাবা সেদিন ডুমুর গাছে চড়ে বসে পা দোলাচ্ছিল। ভেকু জানে না তলা দিয়ে যাচ্ছে, মাথায় ছিল এক হাঁড়ি চিটে গুড়, তামাক তৈরি করবে। বাবার পায়ে ঠেকে তার হাঁড়ি গেল টোলে, চিটে গুড়ে তার মুখ চোখ গেল বুজে। বাবার দয়ার শরীর, বললে, ভেকু তোর মনের কামনা কি খুলে বল। ভেকুটা বোকা, বললে, বাবা একখানা ট্যানা দাও, মুখটা মুছে ফেলি। যেমনি বলা অমনি গাছ থেকে খসে পড়ল একখানা গামছা। মুখ চোখ মুছে উপরে যখন তাকালো তখন আর কারো দেখা নেই। যা চাইবে কেবল একবার, বাস। তারপর কেঁদে আকাশ ফাটালেও সাড়া মিলবে না। হায় রে হায়, শাল নয় দোশালা নয়, শুধু একখানা গামছা। ভেকুর আর বুদ্ধি কত হবে? তা হোক, ওই গামছা নিয়েই তার দিব্যি চলে যাচ্ছে। দেখিসনি রথতলার কাছে অত বড় আটচালা বানিয়েছে। গামছা হোক, আবার গামছা তো। কি করে হলো? ভেলকি নাকি? মোদলপাড়ায় মেলায় ভেকু সেদিন বাবার গামছা পেতে বসলো। হাজারে হাজারে লোক এসে জুটলো। বাবার নামে টাকাটা, শিকেটা, আলুটা, মূলোটা চারদিক থেকে গামছার উপরে পড়তে লাগলো। মেয়েরা কেউ বা এসে বলে, ও ভেকুদা, আমার ছেলেটার মাথায় বাবার গামছা একটু ঠেকিয়ে দে, আজ 3 মাস ধরে জ্বরে ভুগছে।
ওর নিয়ম হচ্ছে নৈবেদ্যি চাই 5 শিকে, 5টা সুপুরি, 5 কুনকে চাল, 5-6টা ঘি। নৈবেদ্যি তো দিচ্ছে, ফল পাচ্ছে কিছু? পাচ্ছে বই কি। গাজন পাল গামছা ভরে 15 দিন ধরে ধান ঢেলেছে। তারপরে ওই গামছার কোণে দড়ি লাগিয়ে একটা পাঁঠাও দিল বেঁধে। ওই পাঁঠার ডাকে চারদিক থেকে লোকে এসে জমলো। কি বলবো ভাই, মাস 11 পরেই গাজনের চাকরি জুটে গেল। আমাদের রাজবাড়ির কোতোয়ালের সিদ্ধি ঘটে, তার দাড়ি চুমড়িয়ে দেয়। সত্যি বলছিস? সত্যি না তো কি, গাজন যে আমার মামাতো ভাইয়ের ভাইরা ভাই হয়। আচ্ছা ভাই উদো, গামছাটা তুই দেখেছিস? দেখেছি বই কি। হটুগঞ্জের তাঁতে 1.5 গজ ওসারের যে গামছা বুননি হয়, চাঁপার বরণ জমি, লাল পাড়, এক্কেবারে বেমালুম তাই। বলিস কি, তা সে গাছের উপর থেকে পড়লো কি করে? ওই তো মজা, বাবার দয়া। চল ভাই চল, খোঁজ করতে বেরোই। কিন্তু চিনব কি করে? সেই তো মুশকিল, কেউ তো তাকে দেখেনি। আবার হবি তো ভেকু ব্যাটার চোখে গেল চিটে গুড়ে বুঝে। তবে উপায়? আমি তো হাটে ঘাটে যাকে দেখছি তাকে জোড়হাত করে জিজ্ঞেস করছি, দয়া করে জানাও তুমিই কি গেছো বাবা? শুনে তারা তেড়ে মারতে আসছে। একজন তো দিল আমার মাথায় হুকোর জল ঢেলে। তা দিগ্গে ছাড়া হবে না, খুঁজে বের করবই যা থাকে কপালে। ভেকু বলে গাছে চড়লেই তবেই বাবার চেহারা ধরা পড়ে, যখন নিচে থাকেন চেনার জো নেই। গাছে চড়িয়ে মানুষের পরখ করব কি করে ভাই? আমি এক বুদ্ধি করেছি। আমার আমড়া গাছ আমড়ায় ভরে গেছে, যাকে দেখছি তাকেই বলছি আমড়া পেড়ে নাও। গাছটা প্রায় খালি হয়ে এলো, ডালগুলোও ভেঙেছে। আর দেরি নয় রে, চল চল চল, কপালের জোর যদি থাকে তবে দর্শন লাভ হবেই। একবার গলা ছেড়ে ডাক দে না ভাই, গেছো বাবা, ও বাবা, দয়াল বাবা, পারুল বনে কোথাও যদি থাকো লুকিয়ে, একবার অভাগাদের দর্শন দাও। ওরে হয়েছে রে, দয়া হলো বুঝি। কই রে কই? ওই যে চালতা গাছে। কি রে চালতা গাছে? দেখছি না তো কিছু। ওই যে দুলছে। কি দুলছে? ও তো লেজ রে। তোর কেমন বুদ্ধি কোবরা! ও বাবার লেজ নয় রে, হনুমানের লেজ। দেখছিস নে, মুখ ভেঙাচ্ছে। ঘোর কলিজে বাবা ওই কপি রূপ ধরেছেন আমাদের ভোলাবার জন্য। ভুলছি নে বাবা, কালা মুখ দেখিয়ে ভোলাতে পারবে না, যত পারো মুখ ভেঙাও, নড়ছি নে, তোমার ওই স্ত্রী লেজের স্মরণ নিলুম। ওরে বাবা, এই যে লম্বা লাফ দিয়ে পালাতে শুরু করলো রে। পালাবে কোথা? আমাদের ভক্তির দৌড়ের সঙ্গে পারবে কেন? ওই 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 বসেছে কদবেলের গাছের ডগায়। পঞ্চু উঠে পড় না গাছে। আরে তুই ওঠ না। আরে 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 তুই ওঠ। অত উঠতে পারবো না বাবা, কৃপা করে নেমে এসো। বাবা, তোমার ওই শ্রীলেজ গলায় বেঁধে অন্তিমে যেন চক্ষু মুছতে পারি, এই আশীর্বাদ করো। মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম। মা বাবা নেই তো কি হয়েছে, আমিই তোকে মানুষ করব। 1889 সালে 3রা ডিসেম্বর ক্ষুদিরামের জন্ম। শৈশবেই তার মা বাবা দুজনেই মারা যান। ক্ষুদিরাম মানুষ হতে থাকে দিদি অপরূপা দেবীর কাছে। পড়াশোনায় ওর খুব উৎসাহ, দেখো ও ভালো হবে, বড় হবে। ক্ষুদিরাম থাকে দিদির সঙ্গে মেদিনীপুরের তমলুকে। সেখানে সে ভর্তি হয় হ্যামিল্টন স্কুলে। কোথায় চললে ক্ষুদিরাম? জনার্দনপুরে, সেখানে খুব বন্যা। কিশোর বয়সে ক্ষুদিরামেরা ছুটে যেত মানুষের বিপদে আপদে। এখন কোথায় যাচ্ছ ক্ষুদিরাম? ব্যায়াম সমিতিতে। নিয়মিত শরীর চর্চা করে শরীরকে সুস্থ সতেজ রাখত। কি চাও তুমি? আমি দেশের জন্য কাজ করতে চাই। বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু তার মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলেন। ক্রমশ সে স্বাধীনতা সংগ্রামের জন্য স্বদেশী কাজে যুক্ত হয়ে পড়ে। সোনার বাংলা পড়ুন। ইংরেজ শাসন বিরোধী পত্রিকা সোনার বাংলা বিক্রি করছিল সে এক মেলায়। সেখানে পুলিশ তাকে ধরে। ওই তো ক্ষুদিরাম আর প্রফুল্ল। অত্যাচারী শাসক কিংসফোর্ডকে মারার জন্য পাঠানো হলো ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকিকে। ক্ষুদিরাম আর প্রফুল্ল যাচ্ছে তাকে মারতে। ওই কিংসফোর্ডের গাড়ি, ছুড়ে দাও। কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে ক্ষুদিরাম বোমা ছোড়ে। কিন্তু কিংসফোর্ড সেদিন ওই গাড়িতে ছিলেন না। মারা পড়ে অন্য দুজন ইংরেজ মহিলা। বিচারের রায় তুমি শুনেছ? হ্যাঁ, আমার ফাঁসি হবে। বিচারে তার প্রাণদণ্ডের আদেশ হয়। তাতে কিছুমাত্র বিচলিত হলো না ক্ষুদিরাম।
একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। 11ই আগস্ট 1908 দেশকে স্বাধীন করার জন্য ফাঁসিতে প্রাণ দিল বালক ক্ষুদিরাম।